আমি আজকে চেয়ারম্যান পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। দেখুন, আজকে আপনাদের সঙ্গে আমার চেয়ারম্যান পোস্ট হিসাবে লাস্ট সাক্ষাৎ হচ্ছে, কারণ এরপর থেকে আমি আর চেয়ারম্যান এই পদে অলঙ্কিত হব না। আমি কাউন্সিলর হিসেবে যতদিন মেয়াদ আছে ততদিন আমি কাজ করব। আমি আজকে চেয়ারম্যান পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। কারণটা এরকম যে দেখেছেন যে 4 তারিখে তৃণমূলকে হারিয়ে বিজেপি গভর্নমেন্ট এসছে এবং বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসছে। বহরমপুরেও বিজেপি প্রার্থী জিতেছে, সেখানে আমি দাঁড়িয়েছিলাম আর কংগ্রেসের অধীরবাবু দাঁড়িয়েছিল, দুজনেই পরাজিত হয়েছি। অর্থাৎ খুব পরিষ্কার, মানুষের যে ম্যান্ডেট রয়েছে সেটা বিজেপি দলের ওপর রয়েছে এবং তারা তাদের নির্বাচিত বিধায়ক পেয়েছে সুব্রত মৈত্রকে। বহরমপুরে বিধানসভার মানুষ তাদের নির্বাচিত, তাদের নিজের চাহিদা মতো মুখ্যমন্ত্রী পেয়েছে। অর্থাৎ যেখানে মানুষের সমর্থন আছে, স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমরা যেহেতু তৃণমূল দলের এই বোর্ড, তৃণমূল প্রতীকে জেতা কাউন্সিলর, তাদের এই পদ বহন করা উচিত। যেখানে মানুষ নির্বাচনও ঠিক করে নিয়েছে কোন দিকে মত যাওয়া উচিত, এই জায়গায় আমার মনে হয়েছে যে আমার পদটা ধরে রাখার কোনো মানে হয় না। এই পোস্টটা জনসেবক হিসেবে যেটুকু কাজ করার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার, সেটুকু যতদিন মেয়াদ আছে ততদিন করব, কিন্তু চেয়ারম্যান পোস্টে আমি থাকবো না এবং আমি আমার রিজাইন এক্সিকিউটিভ অফিসার এবং এসডিও সাহেবকে আমি জমা দিয়ে দিয়েছি। দেখুন, যেহেতু আজকের দিন আমি আক্রমণ করতে চাই না, অধীর চৌধুরী যেভাবে মানে প্রতিহিংসা রাজনীতি করে সবাই জানেন, তো অনেকে ভাবতে পারে যে অধীর চৌধুরীর হয়তো ভয়েই হচ্ছে রাজনীতি রিজাইন অনেকে করছে। আমি এখনো অধীর চৌধুরী বাবুকে খোলা মঞ্চে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনি যে অভিযোগগুলো করছেন, দুবাইয়ে সাইফোন, আমার শাশুড়ির নামে মিউনিসিপালিটি থেকে কাজ, আপনি 3 মাস ধরে যে সস্তা পলিটিক্স করছেন, কিন্তু আপনি এতটা মিথ্যাচারের মধ্যে দিয়ে আপনি চলেন যে একটা ডকুমেন্ট আপনি এখন জোগাড় করতে পারেন। এটা তো আরো সুবিধা করে দিলাম আমি অধীর চৌধুরীকে, যে আমি চেয়ারম্যান পোস্ট থেকে সরে গিয়ে আমি একজন সাধারণ মিউনিসিপালিটি সদস্য হয়ে থাকলাম। এসডিও বা অন্য কেউ চেয়ারে যখন অ্যাডমিনিস্ট্রেটর হবে, তিনি আবার তদন্ত করান, পরিষ্কারটা পরিষ্কার হয়ে যাবে। আর আমিও এখানে সরকারের কাছে দাবি রাখছি, আমিও মুখ্যমন্ত্রীকে দাবি রাখছি, অধীর চৌধুরী 18 বছর ধরে যে দুর্নীতি করেছে বহরমপুর মিউনিসিপালিটিতে, তার প্রতিটা ডকুমেন্ট আমার কাছে আছে। আমি করতে চাইছিলাম না, কারণ রাজনীতি করা মানে কাউকে পার্সোনাল আচ্ছাচ্ছি করা না। আমি যেমন বলছি যে ওপেন আমি চ্যালেঞ্জ করলাম, ও যে অভিযোগগুলো করছে তার সপক্ষে একটা ডকুমেন্ট প্রডিউস করুক যে এটা ইলিগাল। আর আমি আপনাদের সামনে এখনই এই ডকুমেন্ট প্রোডাক্ট করে দেবো। আমি এফআইআরও করব। এর নামটা হচ্ছে চোরের মায়ের বড় গলা বলে না, এর নামটা দেখুন কি নাম। আমি নামটা উচ্চারণ করছি না, কারণ পরিবারের লোক, নামটা দেখে নি। ঠিক আছে, আপনারা ঠিক করবেন। ডিড নম্বর কত? ধরুন আপনার ডিড নম্বর এখানে আছে। আচ্ছা, এটা কি রেকর্ড নেচার কি আছে এখানে? 1500 স্কোয়ার ফুট বিল্ডিং আর 43 ডেসিমেল। আর কি কি রয়েছে এখানে? এখানে রয়েছে স্ট্রাকচার রয়েছে, আর তার সঙ্গে নেচার অফ ল্যান্ড, পুকুর এবং আপনার ভিটি রয়েছে, পুকুর অ্যান্ড ভিটি। পুকুর এই যে 350 দাগে পুকুর, 350 দাগে পুকুর এটা রয়েছে। তাহলে 43 শতক জমি, মানে 1 বিঘার উপর জমি পুকুর রয়েছে, সেটা
উনি ভরাট করেছেন। কার নামে ভরাট করেছেন তখন তিনি, এই যে তার সাইন করা আছে, এবং 2739 দলিল নম্বর, 5ই এপ্রিল 2013। নিশ্চয়ই সেই সময় অধীর চৌধুরী ছিল ভোটের মেন উপদেষ্টা এবং ম্যাডামও ছিলেন। যখন ব্যক্তিগত আকছাকছি করছে তাহলে ওপেন হোক। ইনল্যান্ড ফিশারি অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে যে রুলিং আছে, অধীরবাবুর বাগানবাড়ি 98 সালে 3 বিঘে ছিল, তারপর 2013 সালে 12 সালে তার ফ্যামিলির নামে আরো এক্সট্রা 9 বিঘা জমি কেনা হয়েছে, তার মধ্যে পুকুরও রয়েছে। তাহলে দুটো মানুষের থাকতে 9 বিঘা বাগানবাড়ি তার লাগে, এবং সেটা কত অবৈধভাবে যার রেকর্ড পুকুর আছে সেটাকে তিনি কনভার্ট করিয়েছেন ইনল্যান্ড ওয়াটার বডির যে রুল আছে সেটা লঙ্ঘন করে, তার পলিটিক্যাল প্রভাব খাটিয়ে মিউনিসিপ্যালিটি এবং বিএলআরও কে দিয়ে। আমি এফআইআর করব এই ডিডের এগেনস্টে, কিভাবে আপনার পুকুর ভরাট হলো এবং সেখানে ইনল্যান্ড ওয়াটার বডির অ্যাক্টকে কোন আইনে, আমরা জানি পার্শ্ববর্তী অঞ্চলে পুকুর কাটতে হয়, সেই পার্শ্ববর্তী অঞ্চলে পুকুর কেটেছে কিনা আমি এটা যদি কমপ্লেনে মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন দেবো, যেহেতু ল্যান্ড মিনিস্টার তিনি, এবং সেটা যদি প্রয়োজনে আমি হাইকোর্টে যাব। পরিষ্কার রুলিং আছে আরবান বডির মধ্যে। উনি যে অভিযোগ করছেন পুকুর ভরাট 13 সালে পুকুর ভরাট কে করেছে তার একটা নমুনা দেখিয়ে দিলাম, ডকুমেন্টারি। উনি কিন্তু আমার এগেনস্টে এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টারি অভিযোগ আনতে পারেন। আমি কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে ডকুমেন্টারি অভিযোগ আজকে আনলাম, এই তার ডিট। দ্বিতীয়ত, লালন এনজিও, আর একটা ডকুমেন্ট দিচ্ছি আপনাদের। লালন এনজিও 2012 সালে, এনজিও মানে আমরা কি বুঝি, নো প্রফিট নো লস, নো প্রফিট নো লস। 2012 থেকে 13 সালের মধ্যে অধীরবাবুর এনজিও বহরমপুর মিউনিসিপ্যালিটিতে 78 লক্ষ টাকার এনজিও কে দিয়ে নামে মাত্র কাজ করিয়ে ফলস বিল তুলেছে। আমরা জানি এনজিও মানে নো প্রফিট নো লস, কিন্তু একটা এনজিও কিভাবে এজেন্সি হিসেবে আপনার বহরমপুর মিউনিসিপ্যালিটি, যিনি তখনকার চিফ অ্যাডভাইজার এবং কংগ্রেসের বোর্ড, কিভাবে দুর্নীতি করেছে, সেই লালন এনজিও আপনার তার যে রুল রেগুলেশন এটা ব্রেক করে টেন্ডারে পার্টিসিপেট করে এই যে প্রফিট করেছে, সেই প্রফিটটা তার অ্যাকাউন্টে গেছে। 2009 সালে যখন তিনি প্যাজারো গাড়ি কেনেন, সেই প্যাজারো গাড়ির টাকা তৎকালীন চেয়ারম্যান নীলরতন আড্ডকে দিয়ে 40 লক্ষ টাকা তিনি এখান থেকে নিয়েছিলেন। 2012 সালে ইউনাইটেড ব্যাংক, ইউকো ব্যাংক যেটা জল ট্যাঙ্কির পাশে, দিল্লির অ্যাকাউন্টে, কার অ্যাকাউন্ট উনি ভালো করে বলতে পারবেন, 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা তিনি মিউনিসিপ্যালিটি থেকে টাকা নিয়ে গিয়ে ওখানে ক্যাশ টাকা ডিপোজিট করেছিলেন। এবং তার সঙ্গে আরো একাধিক দুর্নীতি আছে, প্রতি মাসে মাসে 40 লাখ 50 লাখ টাকা নেওয়া, তার যে কাটমানির তত্ত্ব, সেগুলো তিনি যেভাবে প্রেসার করে নিয়েছেন মিউনিসিপ্যালিটিকে, লুটের সাম্রাজ্য তিনি তৈরি করেছেন। তার ফলে মিউনিসিপ্যালিটি গ্র্যাচুইটি যারা পেত, সেই গ্র্যাচুইটি এখনো পর্যন্ত আউটস্ট্যান্ডিং হয়েছে 11 থেকে 12 কোটি টাকা। গ্র্যাচুইটি না দিয়ে সেই টাকা তার তিনি ব্যক্তিগত ভোগবিলাসে কাজে লাগিয়েছেন। মিউনিসিপ্যালিটি পিএফ এর টাকা 2006 সাল থেকে জমা দেওয়া হতো না, সেই 6 সাল থেকে জমা দেওয়ার না হওয়ার কারণ কি, বলতো ফান্ডে টাকা নাই। টাকা নাই কেন? যেভাবে শোষণ আর লুটের রাজনীতি তিনি তৎকালীন তার বোর্ডে করেছিলেন, তিনি সবাইকে তার মতো ভাবে, অর্থাৎ চোরের মন পুলিশ পুলিশ একটা আমাদের শব্দ আছে, তিনি তাই সবসময় তিনি সেই টাকার নেশায় উইদাউট ডকুমেন্ট
উইদাউট প্রমাণ তিনি আমার বিরুদ্ধে প্রত্যেকদিন সেজে গুজে প্রেসে বলছে। আপনাকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বোর্ড থেকে সরে গেলাম, আমি তৃণমূল কংগ্রেস করি, আর আপনি কংগ্রেস করেন, আপনার তো নাকি মেলা লাইন, আপনি 3 মাস ধরে যা ফালতু অভিযোগ করেছেন, আপনি এখনো বলছি আগামী আরো 3 মাস সময় দিলাম, আমার এগেনস্টে আপনি একটা মিউনিসিপ্যালিটির দুর্নীতি বা লোকের কাছে টাকা নিয়েছি এরকম একটা অভিযোগ আপনি প্রমাণ সমেত করে দেখান। ফাঁকা কথা আমিও বলতে পারতাম, এতদিন ধরে শুনছিলাম। আমি এই ডকুমেন্টটা দিচ্ছি আপনাদের, আরো লালন সেবা সমিতির ডকুমেন্ট, অ্যারোমার ডকুমেন্ট দিচ্ছি কিভাবে দুর্নীতি করেছে। অনেক সাক্ষী আছে, অনেক প্রমাণ আছে। এবং ওনার নামে আমি আর একটা কমপ্লেন করব। 2000, ওখানে বাবন আছে, এদিকে এসো, 2019 সালে বাবনের মারফত আমার কাছ থেকে, আমি ব্যবসা থেকে টাকা ধার নিয়ে এসেছিলাম, তখন 2019-এর ওর লোকসভা ভোট ছিল, সেই লোকসভা ভোটে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে 70 লক্ষ টাকা বাবনের হাত দিয়ে আমার কাছ থেকে নিয়েছে। সেই টাকা আমি উনাকে ফেরত চাইছি, ধার হিসেবে ভোটের খরচার জন্য নিয়েছিল। যদি সে টাকা না দেয়, এই যে বাবন সাক্ষী জিজ্ঞেস করে নিন, ওর হাত দিয়ে 74 লক্ষ টাকা মতো পেমেন্ট হয়েছে, 60-65 ওইরকমই পেমেন্ট হয়েছে। সে টাকা যদি না দেয়, আমি কিন্তু উনার বিরুদ্ধে, বাবন সাক্ষী আছে, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব, সিআইডিতে কমপ্লেন করব। অর্থাৎ আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আমার বিরুদ্ধে যা যা আপনার অভিযোগ আছে পুরো তদন্ত করান। অধীর চৌধুরীর বিরুদ্ধে মিউনিসিপ্যালিটির লুট আর তার সঙ্গে যে খুনগুলো লাস্ট করিয়েছিল তাদেরও প্রচুর সাক্ষী আছে, যারা অধীর চৌধুরীর নির্দেশে খুন করেছিল সিপিএম এর লোকদেরকে, তৃণমূলের লোকদেরকে, তারাও অর্গানাইজড হয়ে আছে। সেই ফাইলও আমি খুলবো এবং নতুন করে যেগুলো কোর্টে ভার্ডিক হয়ে গেছে আবার কোর্টে অ্যাপ্লিকেশন করব কিভাবে তিনি সাক্ষীগুলো ম্যানেজ করে সেখানে আপনার নিজে সেই চাতুরতা কাটিয়ে বেরিয়ে এসছে, কেসগুলোকে আপনার অ্যাকুইটাল করে নিয়েছে। কোনো ক্ষেত্রেই কিন্তু অধীর চৌধুরীর দুর্নীতি, সমস্ত রকম দুর্নীতি হোক আর খুন হোক, বাদ যাবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এ দাবি রাখছি, মাননীয় বিধায়কের কাছে এ দাবি রাখছি, আপনারা আমাদের যদি কোনো ত্রুটি পান বা যদি আমরা দোষ করে থাকি, জেল, ফাঁসি যে কোনো সাজা দেবেন। আর অধীর চৌধুরীর যে কুকর্মগুলো আছে সেগুলোর এগেনস্টও তদন্তের দাবি করছি। কারণ প্রত্যেকবার গভর্নমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে উনি বেঁচে যান ওপর লাইনে ম্যানেজ করে, এটা যেন এবার না হয়, এই আশা আমি বিজেপি বন্ধুদের কাছে করব।